গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ইভিনিং থেকে। আমার নতুন একটা ব্লগে আমার সকল নতুন পুরনো বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি প্রত্যেক দিনের মতো আজও আমার বন্ধুরা আমার সাথে পুরো ভিডিওতে জুড়ে থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে করে নিয়ে আমি আমার ইভিনিংয়ের কাজগুলো সম্পূর্ণ করি। আর চলে এসেছি ডাইনিং রুমে সব ঘরের জানলাগুলোকে খুলে দিতে আর পর্দাগুলো সরাতে। চা খাওয়া হয়ে গেছে তোমার? টিয়া পাখি কোথায় এসেছে? টিয়া পাখি কোথায় বললে না তোমাকে? এইসব এই সূর্যমুখীর মেয়েগুলো খেতে আসবে, বীজ দানাগুলো খেতে আসবে। এই একটা সমস্যা, এই একবার হলেই না আর হয় না গাছের ফুলগুলো, তাই না বলো? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা বাজে মা? 5:30 বাজে। পাম্প বন্ধ করে দিই, 10 মিনিট চলেছে পাম্প। তো আমরা এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপরে উপরে যাব। পাম্প চলছে, পাম্পটা ট্যাঙ্কটা পুরো ভরুক তারপরে ইয়ে হবে। কেন বলতো, প্রচুর ট্যাঙ্কের জল না প্রচণ্ড গরম থাকে, আর ওটা যেই মাটিতে দিলেই না পুরো একদম তেতে থাকে। ওই জন্য ঠান্ডা জলটা উপরে তুলি, তারপরে গাছে জল দেবো। আর এইখানে আমি বলছিলাম না যে সামনে যে আমাদের বাগানটা রয়েছে, সূর্যমুখীর বাগানটা, সেখানে কত টিয়া পাখি আসে। আগের বছরও দেখেছিলাম কত টিয়া পাখি আসে, এই সূর্যমুখীর যে দানাগুলো ওগুলো খেতে আসে। মা এখন তাই বলছে যে আবার এসে টিয়া পাখিগুলো খাচ্ছিল। আমি আমাকে বলতে পারতাম, আমি একটু রেকর্ড করতে পারতাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তোমরা দেখো যে আমার মেয়েকে পড়তে দিয়ে আসা বলো, স্কুলে দিয়ে আসা নিয়ে সব আমার হাজব্যান্ডই করে। কিন্তু ওর যখন ধরো আটকা পড়ে যায় বা কোনো কাজে ওর এমার্জেন্সি পারপাসে ফেসে যায়, তখন ও আমাকে ফোন করে দেয়। তখন কিন্তু নিয়ে আসা দিয়ে আসা সবটাই কিন্তু আমায় করতে দেয়, মানে করতে হয়, সরি। আমি সবই গেছি ছাদে জল দিতে, সেই সময় আমাকে ফোন করে বলছে আমি পুরো আটকে গেছি কাজে, আমি ফিরতে পারবো না টাইমের মধ্যে, তুমি চলে যাও মেয়েকে নিয়ে পড়তে। আমি তো হুড়মুড় করে ছাদ থেকে নামলাম, 5 মিনিট হাতে রয়েছে, বিশ্বাস করুন আমার হাতে 5 মিনিটের সময়ের মধ্যে 6টা থেকে পড়া, আর সেই মেইন রোডে যেতে হবে। তাড়াতাড়ি করে কোনো রকম মেয়েকে রেডি করলাম, মানে মেয়ের হাতের সামনে জিনিসপত্র দিলাম, তারপর আমি রেডি হলাম। রেডি হতে তো একটু সময় লাগে না, তো তাড়াহুড়ো করে কোনো রকম শুধু কুর্তিটা পরেছে, বিশ্বাস করে আমি কি চুলটাও ঠিক মতো আঁচড়াইনি। তারপরে বেরিয়ে গেলাম কিন্তু মেয়েকে নিয়ে পড়তে দিতে। আবার হয়তো ফোন করে যদি বলে তাহলে আবার আমাকে এসে আবার যেতে হবে আনতে। তো বন্ধুরা চলো মেয়েকে আগে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা তোমরা দেখতেও পাও যে আমি প্রত্যেকটা দিন আমার ঘরের 4 দেয়ালের মধ্যে থেকেই ব্লগিং করি। যেহেতু আমি পুরো ট্রিপিক্যাল একদম মিডল ক্লাস হাউসওয়াইফ, আমি কিন্তু সারা দিন আমি আমার ঘরের মধ্যেই থাকি, সেখানকার কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি। যখনই একটু বাইরে বেরোই তখনই কিন্তু সব কিছু ক্যাপচার করার চেষ্টা করি, যাতে তোমাদের কাছে একটু ডিফারেন্স কিছু লাগে। আর সারাদিন যখন ঘরবন্দিভাবে ঘরে বসে থাকি না, যখন বাইরেটা একটু বেরোতে পারি না, বিশ্বাস করো একটা মনে হয় কি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম। নাহলে সেই একই জীবন, এক ঘর, এক কাজ, আমারও সত্যি কথা ভালো লাগে না। তো যাই হোক, এইবারে দেখো সামনেই দেখলাম যে যেতে যেতে একটা লোক গাছ নিয়ে বসেছে। আর গাছপ্রেমী মানুষরা দেখবে যেখানেই গাছ, সে যদি 4টে গাছ নিয়েও বসে, সেখানেই কিন্তু গিয়ে আমরা একবার উকি মারি, দেখি কী কী গাছ আছে। তবে যা যা গাছ দেখলাম সবকটাই মোটামুটি আমার ছাদ বাগানে রয়েছে, আর নিলাম না। আর দেখো বাড়িতে এসে দেখি যে কি জ্যাম, বিশাল বড় একটা মিছিল যাচ্ছে। আর আমার মিছিল দেখতে ভীষণ ভালো লাগে, তো সেটা আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের জন্য ক্যাপচার করছি। ঘড়িতে বাজে 9:30, আর হাজব্যান্ডের জন্য করতে এসেছি ডিম কষা। আমরা কেউ খাবো না, হাজব্যান্ড শুধু খাবে, কারণ আমাদের ডাল রয়েছে, দেখো সকালের ডাল রয়েছে, আমরা ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আর পাঁপড় শাকা দিয়ে খাবো। কিন্তু হাজব্যান্ড বলছে না, সেদিনকার মতন ডিম কষা করে দিতে হবে। সেই যে একদিন রাতের বেলা রেসিপি শেয়ার করেছিলাম সেদিনকার মতন। তো ঘরে এসে রান্না করতে এসে দেখি যে টমেটো নেই, ফ্রিজে টমেটো নেই। তো কী করবো, দেখো টমেটো ছাড়া এই ডিম মাছ মাংস কিন্তু একদম ভালো লাগে না, মানে কষা টাইপের। তো আমি কি করেছি, ম্যাগি হট অ্যান্ড সুইটের যে সসটা ছিল সেটাই একটু দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। মাঝে মাঝে যখন দেখি, রিয়েলি তোমার সাথে শেয়ার করছি, যখন দেখি টমেটোর দাম অনেক বেশি, একটা সময় হয় না টমেটোর দাম প্রচুর বেশি, বা টমেটো ঘরে যদি না থাকে, আমি কিন্তু সাবস্টিটিউট ওয়েতে আমি কিন্তু টমেটো কেচাপ ইউজ করে দিই। কোনো মানে ডিফারেন্স হয় না কিন্তু রান্নার টেস্টে। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, যদি তোমাদের দেখছো যে এমার্জেন্সি পারপাসে রান্না করতে গিয়ে টমেটো নেই, অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো কিন্তু। তো চলো আমার এখানে ডিম কষাটা হয়ে গেছে, একদম সিম্পলভাবেই করছি।
এক্ষুনি ফোন করে বললো জানো যে আমি ডিম কষা খাবো, সেদিনকার যেমন করেছিল সেদিনকার মতন করো, আমি খাবো। আর আমরা খাবো না গো, আমাদের রাতের বেলা বিশ্বাস করো এই কষা কুষি খেতে একদম ভালো লাগে না। একদম প্লেন ডাল ভাত, একটা পাঁপড় শাঁকা, একটু ডিমের অমলেট বা একটু আলু সেদ্ধ হলেই আমাদের হয়ে যায়, আমার মায়ের মেয়ের হয়ে যায়। আমার হাজব্যান্ডটা একদম খেতে চায় না, ওকে একটু কষা কুষি না করে দিলে ও হাড় গিজ কিছু খায় না। তোমার হয়ে গেছে, চলো আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি, অনেকটাই বড় ব্লগ হয়ে গেছে। তো আজকে এইটুকুই। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর মা ওখানে বসে বসে টিভি দেখছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা আজকে এন্ড করছি, দোকানপাটও বন্ধ হয়ে গেছে। তো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 5টা 20। তবে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে সব ঘরের জানলা দরজা কিন্তু আমি ওপেন করে দিয়েছি। ফ্রেশ এয়ারটা ঘরের মধ্যে যখন ঢোকে না, একটা পজিটিভিটি নিয়ে ঢোকে। যেদিন আমি একদম ভোর ভোর দিনটা শুরু করি, সেই দিনটা আমার এত বেশি এনার্জেটিক যায় বন্ধুরা, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। অনেকটা সময় নিজের জন্য স্পেন্ড করতে পারি, একটু প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে পারি। ভোরবেলা প্রকৃতি যে কত সুন্দর হয়, যারা এই ভোরে ওঠে তারাই কিন্তু বুঝতে পারে। তো বন্ধুরা চলো আর বক না করে ব্লগটা শুরু করে দিই। তো চলো জাস্ট হাজব্যান্ড বাজার নিয়ে এসে কি নিয়ে এসে দেখি। এখানে কলমি শাক আছে, এখানে উচ্ছে আছে, এখানে আম আছে, এটা কি তরমুজ, আচ্ছা তরমুজ, উচ্ছে, আম, ও বেগুন আছে, এখানে বেগুন, বাবা বেগুন, আর এখানে রয়েছে বোধহয়, এখানে মাছ রয়েছে, ছোট বাটা মাছ বোধহয় রয়েছে, আর কাতলা মাছ রয়েছে। এই হচ্ছে বাজার। চলো মাছটাকে রেখে দিই, থাক এখানে মাছটা। আর এখানে চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই, তারপরে খেয়ে তারপরে কাজে হাত দেবো। চলো বন্ধুরা দেখো, ঘর দোর একদম পুরো মেসি হয়ে আছে, কোনো জায়গার জিনিস জায়গা নেই, সোফা টোফা অগোছল হয়ে আছে, মেয়ের স্টাডি রুমও পুরো এক হাঁটু হয়ে গেছে, মানে ঠিকঠাক রয়েছে বাট পরিষ্কার কিন্তু এখনও হয়নি, মানে বাসি কাজ কিছুই হয়নি, সবে ঝাঁটা নিয়ে শুরু করেছি। তার আগে আমি একটু ক্যামেরা অন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ঘর দোর সকালবেলা কীরকম পরিমাণে মেসি থাকে। ঠিক সময় ধরে, মানে যাকে বলবো কি ঘড়ি ধরে যদি 20টা মিনিট আমরা ক্লিনিংয়ে, ডেলি ক্লিনিংয়ে দিতে পারি, তাহলে 20 মিনিটের মধ্যে কিন্তু এই আগোছালো মেসি ঘর এক নিমিষে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি। দেখো এইটা হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে তরকারিটা করেছি। এটাই আমরা ব্রেকফাস্ট করব, মানে সকালে আমি মুড়ি খাবো, আমি মা আর হাজব্যান্ড তিনজনে আমরা তরকারি মুড়ি আর স্যালাড এই খাবো, আর ডিমের একটা করে পোচ হলো খেতেও পারি। আর এখানে দেখো মাছটা মানে ধোয়া হয়ে গেছে, নুন হলুদ অনেকক্ষণ আগে মাখিয়ে নিয়েছি। তো এবার মাছটাকে ছেড়ে দিই। মাছ ভাজতে ভাজতে তরকারি হতে হতে আমি ততক্ষণ বেডরুমটা ঝেড়ে আসছি, বেডরুমটা একটু ঝেড়ে এসেছি, জানলাগুলো ঝেড়ে এসেছি। এবার বেডরুমটা মানে একটু ভালো করে ক্লিন করে আসি। চলো এটা যতক্ষণ হোক ততক্ষণ আমি আবার ক্লিন করে আসি। গরমের মধ্যে এইভাবেই কাজ করতে হবে। এটা আমার রান্নাটাও এদিক দিয়ে হয়ে যাবে অনেকটা, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকটা আমার ক্লিনিং পার্টটাও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে ডিমের অমলেটটা করছি, অমলেট না পোচ। আর এখানে মাছটাও ভাজা হয়ে এসছে, এখানে মাছটা ভাজা হচ্ছে। আর এখানে আমি বরবটি আলু দিয়ে মাছের ঝোল করব। হাজব্যান্ড খেতে চেয়েছি, আমি জীবনে খাইনি বরবটি দিয়ে মাছের ঝোল, তো বরবটি দিয়ে মাছের ঝোল হবে। এখানে মাছ ভাজা আছে, ওখানে পেঁয়াজ কাটা আছে, আর এখানে আম কেটে রেখেছি। এবারে আমটা দিয়ে হাফ মাছের টক করব আর হাফ মাছের ঝাল করব। আর মেয়ের জন্য একটা কাতলা মাছ বার করে রেখেছি, এই কাতলা মাছটা দিয়ে মেয়েকে ঝাল করে দেবো। তো চলো এটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দুটো আর মেয়ে কাতলা মাছ ভাজলেই হয়ে যাবে।
আর এখানে দেখো আমি ঝোলের জন্য 5 ফোড়ন দিয়েছিলাম, একটু 2 কোয়া রসুন থেতো করে দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার বরবটি আলুটা যেটা কেটে দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু ভাজা হোক, ততক্ষণ আমি ডাইনিংটা ঘেরে আসছি। চামচটা দাও। চামচ দেবো আর পেঁয়াজ। বন্ধুরা আমার এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এটা ফুটছে, ফুটলে তারপর মাছগুলো ছেড়ে দেবো। আর এখানে টকটা হয়ে যাচ্ছে, আমের যে মাছ দিয়ে যে বাটা মাছের টক করবো সেটাও ওখানে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। তারপরে এখনও ভাত বসাইনি, আজকে ভাতটা একটু লেট করেই বসাবো, না হলে না রাতের দিকে ভাতে পুরো জল কেটে যাচ্ছে। একদম লাস্টে ভাত বসাবো, যেহেতু আজকে আমরা মানে ভাতটা ব্রেকফাস্ট করছি না, ওই জন্য থাক একটু পরে ভাতটা বসাবো। আর ওখানে মা টিফিন খাচ্ছে। তোমার খাওয়া গেছে? মা টিফিন খাচ্ছে, আর আমার এখানে টিফিনটা আছে, অল্প করে একটু তরকারি মুড়ি নিয়েছি আর একটু শশা কেটে নেবো, ব্যাস হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট। তো চলো। আর মোটামুটি বেডরুমটাও কিন্তু ক্লিন হয়ে গেছে, দেখো। এখনও ঝাড়ফাট দেওয়া বাকি আছে, এমনি মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই ঘরটাও ক্লিন হয়ে গেছে, এই ঘরটাও ক্লিন হয়ে গেছে। ওগুলোকে সোফা টোফাগুলোকে এগিয়ে রেখেছি, কারণ বলো তো এগুলো ঝাড়ফাট দেবো তো, সাইড ফাইডগুলো, এগুলো সোফা, তারপর এইগুলোকে আমি সব তুলে রেখেছি, ঠিক আছে। একদম মোছামুছি কমপ্লিট হয়ে গেলে আবার আমি যেখানকার জিনিস সেখানে রাখি, না হলে একটা একটা করে সরিয়ে পরিষ্কার হয় না, আর কষ্টও হয়। ওই জন্য আমি সব তুলে রেখে দিই, তারপর পরিষ্কার করে আবার জায়গা সেট করবি। তো এইসব ক্লিন হয়ে গেছে জায়গাটা। তো চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিয়ে আবার তোমাদের সাথে ফিরছি। আগের দিন তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমার চালের ড্রামের চাল একদম বাড়ন্ত হয়ে গেছে। তো ভাবলাম না, আগে আমি আমার চালের ড্রামের চাল ভর্তি করব, তারপরে সব কাজ করব। তো সেটাই এখন করছি। আমার সংসারের ছোট্ট থেকে ছোট্ট জিনিসও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ওদিকে সিঙ্কে কিন্তু মোটামুটি অনেক বাসন জমে গেছে। যা টিফিন এতক্ষণ আমি, মা, মেয়ে, হাজব্যান্ড যা টিফিন খেয়েছি সব জমে গেছে। আর আমি না সিঙ্কে এতটুকু বাসন জমিয়ে রাখতে পারি না, এতে আমার কাজ করতে খুব অসুবিধা হয়। আর যখন কাজ করতে করতে বারবার ওই সিঙ্কের দিকে চোখ পড়ে আর এত পাজা বাসন দেখি, আমার কেমন যেন একটা ডিপ্রেশন লাগে যে কখন মাজবো। ওই জন্য কী করি বলো তো, যখনই দেখি যে একটা গ্লাস বা একটা বাটি আমার সিঙ্কে থাকে, সঙ্গে সঙ্গে আমি সেটা মেজে তুলে রাখার চেষ্টা করি। এটাতে আমার কাজ কিন্তু অনেক সুবিধা হয়। তো আমাকে আমার সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল, দিদি তোমার ব্লগ দেখতে বা তোমার কাজকর্ম দেখতে আমার ভীষণ ভালো লাগে, তুমি তোমার সংসারের আচার আচরণ নিয়ে একটা পুরো ভিডিও আমাদের সামনে করবে। তো তোমাকে আমি বলি, তুমি আমাকে দিদি বলছো, তোমাকে আমি বোন বলেই বলছি, আমি আমার সংসারের আচার আচরণের থেকে শান্তি শৃঙ্খলার ওপর বেশি নজর দিই। সংসারের সব নিয়ম আচার মানলাম, কিন্তু সারা দিন আমার সংসারটা অশান্তিময় হয়ে পরিবেশ থাকলো, সেখানে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকে না। সব সময় মনে রাখবে যে সংসারের আচার আচরণের থেকে সংসারটা কিভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকটার উপর বেশি খেয়াল রাখবে। সংসারে সবসময় একটা পিসফুল অ্যাটমসফিয়ার রাখার চেষ্টা করবে, যেখানে সবাই হাসি খুশিতে থাকতে পারবে, একে অপরের দুঃখ কষ্ট বুঝতে পারবে। এই রকম তৈরি করতে হয় কিন্তু একটা সংসার। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতের চাল দেওয়া হয়ে গেল, ভাতটাও এখানে বসিয়ে দেওয়া হয়ে গেল, আর রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। শুধু করবো মেয়ের জন্য মাছের ঝাল। আর এই মাছের ঝালটা যেটা মাছের কালিয়া বলে, আমি আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। আর এই কালিয়াটা করার পর না আমি একটু বিরিয়ানির মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিই, দারুণ খেতে লাগে। জলের মধ্যে ঢুকিয়ে নাও, তাড়াতাড়ি আয়, সামনে চেয়ে ঢুকিয়ে নেবো তোলা, পুরো জল খাবে কিন্তু। প্রত্যেকটা দিন আমি এক বলি আর তুমি জল ফেরত নিয়ে আসো। এক্ষুনি একটা পড়া শেষ হলো, 10 মিনিটও ব্রেক পেলি না, আবার আর একটা পড়া। বাড়ি থেকেই বা কি লাভ তোর? রাস্তায় থাকবো। এ বাবা, রাস্তায় এরকম বলতে নেই মা, কষ্ট করতে হয়। এখন তো কষ্ট না করলে কেষ্ট মিলবে কী করে বলো? পড়াশোনাটা খুব কষ্টের জিনিস। জলটা খাবে, টাটা। তো বন্ধুরা, সকাল থেকে ক্যামেরা অন করতেই পারিনি, প্রচুর প্রেশার ছিল, কারণ আজকে মেয়ের 2খানা পড়া ছিল ব্যাক টু ব্যাক। সেই সকাল 7:30টায় পড়তে গেছে, অনেকটা দূর, মেন রোড ছাড়িয়ে। আসলো 10 মিনিট জাস্ট রেস্ট নিল, আবার চলে গেল পড়তে। তো সত্যি কথা বলতে গেলে এই বাইরের জিনিসটা, আমার মেয়ের যত বাইরের পড়া ঠোড়া সব আমার হাজব্যান্ড হ্যান্ডেল করে।
এর জন্য বিশ্বাস করো আমি যে কতটা উপকার হয়, আমি নাহলে কিছুই করে উঠতে পারতাম না, কারণ সংসার বাইরে সব সামলাতে গেলে পুরো হিমশিম হয়ে যেতাম। আর পড়াগুলো সব দূরে দূরে, আমার পক্ষে তো সম্ভবই হতো না সংসার ছেড়ে ছেড়ে ওকে নিয়ে নিয়ে বারবার এদিক যাওয়া ওদিক যাওয়া। ও যায় বলে না আমার অনেক উপকার হয়, বিশ্বাস করো। তো যাই হোক, আবার পড়তে গেল, আবার সে আসবে 1:30 2টোর সময়, মানে এই কড়া রোদে পড়া, ভাবতে পারছো। ম্যাডামরা থাকবে না সামার ভ্যাকেশানে, ওই জন্য ম্যামরা কী করছে এক্সট্রা ক্লাস এরকম মর্নিংয়ে করে দিচ্ছে। মর্নিংয়ে যাওয়া যায় কিন্তু বেলার দিকে খুব কষ্ট হয়, খারাপও লাগে। বলছে মা আমি এবার বাইরেই থাকবো। তো কী করে বলো, মানে সত্যি আজকালকার বাচ্চাদের কোনো লাইফই নেই গো। আগে আমরা পড়াশোনা করার পরও টাইম পেতাম খেলাধুলা করতে, টাইম পেতাম টিভি দেখতাম, সত্যি কথা টিভিতে কার্টুন দেখতাম, খেলতাম, বাইরে মাঠে ঘাটে খেলতে যেতাম, বন্ধুদের সাথে কথা বলতাম। কিন্তু ওদের তো সেইটুকুও টাইম নেই, ঘরে থাকারই টাইম নেই, তো টিভি দেখা দূরে থাক। আমার মেয়ের টিভিও দেখে না। তো কী আর করবে বলো, এখন কষ্ট করে নিক, তারপরে ফিডব্যাকটা ভবিষ্যতেই পাবে। আমি চাই না আমার মেয়ে আমার মতন হাতা খুন্তি নাড়ুক, বিশ্বাস করে কোনো মাই চায় না যে তার সন্তান তার মতন হাতা খুন্তি নাড়ুক আর সংসারে এই ঝুলফুল ঝাড়ুক। তো চলো, তাও কিছু না কিছু করে তো খেতেই হবে। তো চলো, এইবারে আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি স্নান করবো, পুজো করবো, তারপর আবার ফিরছি। আমি সবাইকে একটাই কথা বলো বন্ধুরা, সংসারে এক গাদা আচার আচরণ নিয়মকানুনের মধ্যে কখনোই সংসারটাকে বাঁধবে না। অবশ্যই সংসারে থাকতে গেলে কিছু নিয়ম কানুন আমাদের মানতে হয়, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আমাদের পক্ষে ভালো নয়। তাহলে সংসারের যে মানুষজনগুলো আছে না, তারা ঘরে থাকতে অস্বস্তি বোধ করবে। এমনভাবে নিয়ম করো যাতে সবাই রিল্যাক্সে তাদের কাজকর্ম করতে পারে আর বাড়িতে থাকতেও তারা পছন্দ বোধ করে। আমি কিন্তু আমার সংসারটাকে এইভাবেই বেঁধেছি। তো রান্নাঘরের এক্সস্টটা দেখো, পুরো একদম পরিষ্কার করে দিয়েছি, একদম ক্লিন করে দিয়েছি। আর মা ওখানে আমাকে ধরে আছে যাতে পড়ে না যাই। দেখেছো, এইটা যে আমি এত বছর ধরে রান্না করছি, আমার এক্সস্ট দিয়ে কেউ বলবে? এইভাবেই আমি ক্লিন করে অনেক কষ্ট করে তবে এখানটা ক্লিন করে। দেখো আমার রান্নাঘর পুরো চকচক করছে, কোথাও তেল কালি কিচ্ছু পাবে না। ঠিক আছে, আজকে গ্রিলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, একদম তেল হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নিলাম। তো চলো, আর আমি কোথায় দাঁড়িয়ে করি একবার দেখো, এই যে কাউন্টার টেবিল, কিছু করার নেই, এইখানে দাঁড়িয়ে আমাকে এইগুলো সব পরিষ্কার করতে হয়, বুঝলে। আর মা এখানে পড়ে রয়েছে, যদি পড়ে যাই ভিডিও করতে করতে, মা আমাকে ধরে রয়েছে। তো চলো নিচে নামি। চলো একবার আমি লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এখানে যে মাছের টক তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখানে আমাদের আজান চলছে। ডাল কম্পালসারি, ডাল তো আমাদের ডেলি হয় জানো। এখানে মাছের ঝোল করেছি বরবটি আলু দিয়ে, আর এখানে হচ্ছে মেয়ের জন্য কাতলা মাছের ঝাল। তো চলো তোমাদের রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার যাই স্নানে, তারপর পুজো করবো, তারপর আবার ফিরছি। মহলে মানিত নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবনতনয় হৃদয় বিরাজ কর রক্ষকলোরি শ্রী গুরু চরণ কোটি কোটি প্রণাম তাহার চরণে শ্রীরামের চরিয়া চরণ বুদ্ধিহীন পবন কুমার গুচাও মনের যত ক্লেশ বিকার পয়ার জ্ঞান গুণের সাগর জয় হে কপিস কৃপা সাগর শ্রীরামের দুধ অঞ্জনার পুত পবন সুত না মহাবীর বজরঙ্গী তুমি হনুমান ঘুমতি না। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবারে বসেছি তালশাঁস ছাড়াতে। তোমরা কে কে তালশাঁস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলবে। হাজব্যান্ড আসার সময় তালশাঁস এনেছিল, সেটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা ঠান্ডা তালশাঁস খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ব্লগটা দেখলে তাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের ভিডিওর যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে করে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সবসময় মনে রাখবে তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন একটা ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে, টাটা।